বসন্ত বরণে দেশীয় ফ্যাশন হাউসগুলোর পোশাকে লেগেছে হলুদের ছোঁয়া। ফুল বিক্রেতাদেরও থাকছে বাড়তি প্রস্তুতি। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরাজ খুদে পাঠকদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। হতাশায় কৃষক, ভারতের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। এবং কুড়িগ্রামে খোলা আকাশের নিচে রাখা হয়েছে হাজার হাজার টন সার। গুণগত মান নষ্ট এবং জমাট বাঁধার আশঙ্কা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। নাগরিক জীবনে বসন্ত বরণে নানা রঙের বাহারি ফুল আর পোশাক অন্যতম অনুষঙ্গ। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখেই দেশীয় ফ্যাশন হাউসগুলোর পোশাকেও লেগেছে হলুদের ছোঁয়া। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারির কথা মাথায় রেখেই গ্রাহকরাও কিনছেন নানান ডিজাইনের পোশাক। এদিকে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রেতাদেরও থাকছে বাড়তি প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ফুল ফুটুক আর নাই ফুটুক, কাল বসন্ত। আর পহেলা ফাল্গুনে দেশ বিদেশের নানা রঙের ফুল নগরবাসীর হাতে তুলে দিতে প্রস্তুত শাহবাগের এই ফুল ব্যবসায়ীরা। বিক্রেতারা জানালেন, বসন্ত আর ভালোবাসা দিবসে চাহিদা বেশি থাকে হলুদ আর লাল রঙের ফুলের। পয়লা ফাল্গুনে সাধারণত মাথার রিংগুলো বেশি যায়, হলুদ ফুলগুলো সাধারণত, আর কিছু কিছু গোলাপ যায় ঝাড়বেড়া যায় খোপায় পড়ার জন্য। বিশেষ এ দিনে ফুলের চাহিদা মেটাতে দেশীয় ফুলের পাশাপাশি ফুল আসছে বিদেশ থেকেও। তবে 13 ও 14 তারিখে বাড়তি চাহিদার কারণে এসব ফুল বিক্রি হবে কয়েক গুণ বেশি দামে। গোলাপ বিক্রি হতে আছে আমাদের 15 টাকা, পয়লা ফাল্গুনে একটু বাড়বে, দেখা যায় গোলাপ থাকবে 30 টাকা 40 টাকা, আবার চায়না রোজ আছে যেটা ওটা 70 টাকা 80 টাকা 100 টাকা বিক্রি হয়। এদিকে বসন্ত বরণে নরনারীদের বাসন্তী বসন না হলে কি চলে? রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেল বসন্তের পোশাকে হলুদের ছোঁয়াই যেন বেশি। ফাল্গুনের প্রথম প্রহরে নিজেকে ভিন্ন সাজে রাঙাতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সকালের দিকে যদি যাই শাড়ি পরে, তারপরে হয়তো বিকালের দিকে কামিজ পরে বের হলাম। ওরকম প্ল্যান করে আসা হয়নি, কিন্তু এখন এসে মনে হচ্ছে অনেকগুলো জামাই পছন্দ হয়ে গেছে। হলুদ রঙের পাঞ্জাবি এটাকে আমরা চুজ করছি ওই দিন পরার জন্য। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও এবারে এনেছেন নানা ধরনের পোশাক। ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেলে তৈরি এসব পোশাক দামেও সাশ্রয়ী বলে জানালেন বিক্রেতারা। ঋতুরাজ যেহেতু বসন্তের রঙগুলোকে সামনে রেখে আমরা অনেক ধরনের পোশাকের সমারোহ ঘটায় থাকি। টি শার্টগুলো সাধারণত 250 টাকার থেকে 450 টাকার মধ্যেই রাখা হয়। মেলা উপলক্ষে আপনার টি শার্টের উপরে 20% ডিসকাউন্ট হবে, পাঞ্জাবির উপর 30% ডিসকাউন্ট চলবে। 1050 থেকে আপনার 1450 টাকা পর্যন্ত আছে আপনার ফাল্গুনের কালেকশন। এটা উৎসবের এই বেচা বিক্রিতে এবছর কিছুটা বাড়তি লাভ হবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ক্রমেই অকার্যকর হয়ে পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কার্যক্রম। স্মরণকালের মধ্যে এবছরই সবচেয়ে কম সংখ্যক জমিতে সেচের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সেটিও চলছে রেশনিং পদ্ধতিতে। আর এতে করে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার সেচ নির্ভর কৃষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। তিস্তা সহ অভিন্ন নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নেয় তিস্তা এখন কার্যত অচলপ্রায়। চলতি খরা মৌসুমের শুরুতে পানির প্রবাহ কিছুটা বেশি ছিল। সে সময় কর্তৃপক্ষ কৃষকের বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা বলায় তারা বেশি জমিতেই চাষাবাদ শুরু করে। কিন্তু হঠাৎ করে পানির প্রবাহ কমে যাওয়ায় এখন হতাশায় কৃষক। মাত্র কয়েকদিন আগেও এই ক্যানেল ছিল পানিতে টইটুম্বর। পানি দেখে কৃষক তাদের কোমর বেঁধে নেমেছিল আবাদে। আর এখন হঠাৎ করে এই পানি নেমে যাওয়ায় তারা পড়েছে চরম বিপাকে। পানি ইউনিয়ন বোর্ড বলছিল যে এবার পানি পর্যাপ্ত পরিমাণ পাবেন, আমরা কিন্তু এবার ওই জন্য এরি ধান বেশি করে লাগাচ্ছি, কিন্তু পানি পাচ্ছি না। কোন রকমে রোপণ করা যায়, তারপর আর সেচের কোনো পানি থাকে না। এই অবস্থায় আমরা মারা যাইছি এবং কোনো কিছু লাগাইতে পারতেছি না। এবং অন্য অন্য জমি যেগুলো লাগাচ্ছি সেটাতে ঘাস খড়িতে
মেচা কাটা হয়ে গেছে, ও খেত ভাই আদরে খেত ভাই নষ্ট হয়ে যাইতেছে। আর পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলীও বলছেন, কিছুদিন আগে বেশি জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা জানালেও বর্তমানে মাত্র 8,000 হেক্টর জমিতে দিচ্ছে সেচ সুবিধা। এই 8,000 হেক্টরের উপরে আমরা সার্ভিস চার্জ কালেকশন করব, বাট অন্যগুলো আমরা সার্ভিস চার্জ কালেকশন করব না, ওগুলো আমাদের নির্ধারিত নাই। ওরা পানি এতদিন ছিল, পেয়েছে, এজন্য তারা দিছে। এখন আমরা ওগুলো ক্লোজ করে দিছি, দিয়ে আমাদের যে টার্গেট যে 8,000 হেক্টর, সেখানে আমরা পানি সরবরাহ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছে, দিনে দিনে পানির প্রবাহ কমে যাওয়ায় অকার্যকর হয়ে পড়ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। এতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানি চুক্তি জরুরি হয়ে পড়েছে। যে তিস্তায় পানি না থাকার কারণে তিস্তার সেচ প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, তিস্তার জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, তিস্তাকে ঘিরে উত্তর জনপদের যে কৃষিভূমি তার উর্বরতা নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি তিস্তাকে বাঁচিয়ে রাখতে হলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিতরে দিয়ে তিস্তার পানির সুনিশ্চিত ব্যবস্থা করা খুবই জরুরি। 1990 সালে তিস্তা ব্যারেজের যাত্রা শুরুকালে রংপুর, দিনাজপুর, নীলফামারী ও জয়পুরহাট জেলার 7.5 লাখ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 8,000 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ধারণ ক্ষমতা না থাকায় কুড়িগ্রামে বিসিআইসির গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে হাজার হাজার টন সার। শীত কুয়াশায় এসব সারের গুণগত মান নষ্ট এবং জমাট বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ডিলাররা। অবশ্য সার সংরক্ষণে অতিরিক্ত শেড ও গুদাম নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে বিসিআইসির 2,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বাফার গুদামে বর্তমানে 7,000 মেট্রিক টনের বেশি সার রয়েছে। এর মধ্যে 3,500 মেট্রিক টনের বেশি সার রাখা হয়েছে খোলা আকাশের নিচে। শুধু এবারই নয়, বছরের পর বছর এভাবেই সার বাইরে রাখা হচ্ছে। পাশাপাশি শ্রমিকরা হুক দিয়ে সারের বস্তা লোড আনলোড করায় বাতাস ঢুকে এর গুণগত মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ ডিলারদের। ডিলাররা মাল কম তুলতেছে, তার কারণে সারটা মজুদ বেশি হয়ে গেছে। প্রতি বছরই এইভাবে বাফারের মজুদ রাখা হয় বাইরে খোলা আকাশের নিচে, এতে সারের গুণাগুণ নষ্ট হয়। এদিকে খোলা আকাশের নিচে দীর্ঘ সময়ের জন্য সার মজুদ রাখা হলে গুণগত মান নষ্ট হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। রাসায়নিক সার অল্প সময়ের জন্য বাইরে হিল্প করে রাখলে এর গুণগত মানের পরিবর্তন হবে না, তবে দীর্ঘদিন যদি রাখা হয় সেক্ষেত্রে গুণগত মান পরিবর্তন হবে। অবশ্য সার সংরক্ষণে অতিরিক্ত গুদাম ও শেড নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যে শেড আছে তাতে আমাদের সার রাখার যে সংরক্ষণের ব্যবস্থা সেটা সংকুলান হচ্ছে না, যে কারণে আমরা আরও কিছু গুদাম বা শেড নির্মাণের জন্য আমরা বিসিআইসি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের জন্য কুড়িগ্রামে 26,000 মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে বিসিআইসি। সময় সংবাদ, কুড়িগ্রাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। আর ক্রেতারা বলছেন, বাড়তি চাহিদা থাকার কারণে শুক্রবার এলেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। এমন অভিযোগ অস্বীকার না করলেও বিক্রেতারা বলছেন, আগের তুলনায় দাম কমেছে শাকসবজির। ক্রেতা বিক্রেতাদের এমন পাল্টাপাল্টি অভিযোগ মাছ বাজারেও। সরবরাহে ঘাটতি না থাকলেও বেড়েছে ইলিশ, রুই, তেলাপিয়া সহ অন্যান্য মাছের বাজার দর। শুক্রবার ছুটির দিন, স্বাভাবিকভাবেই বাজারে ক্রেতাদের ভিড় যেমন বেশি থাকে, শাকসবজির ডালাও থাকে ভর্তি। কিন্তু সবজি কিনতে গিয়েই বিপত্তিতে ক্রেতারা। খোলা চোখে সরবরাহে কোনো ঘাটতি দেখা না গেলেও শীতকালীন সবজির পাশাপাশি নতুন মৌসুমের শাকসবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে পটল 80 টাকা, ঝিঙ্গা 60, চিচিঙ্গা 55, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা দরে। এরপরও বিক্রেতাদের দাবি, কম দামেই শাকসবজি বিক্রি করছেন তারা। কিন্তু তা মানতে নারাজ ক্রেতারা, বরং সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে শাকসবজির দাম বেশি থাকে বলেও অভিযোগ তাদের। শুক্রবার হলো ওই কারণ বাজারে একটু 2-4 টাকা বাড়ে, আমাকে ওই জায়গায় 2-3 টাকা বাড়ে। হচ্ছে ঝিঙ্গার দাম বেশি, ওই ঝিঙ্গার দাম বেশি, এটা শীতের দিন হয় না। গাজর, সিম, আলু, এটার দাম কম। অসম্ভব। এই যে আমি আলু নিয়েছি, আলু যেটা আপনার এমনিতেই নর্মালি 20 টাকা 22 টাকা কেজি, সেটা আজকে 30 টাকা রাখছে। অ্যাকচুয়ালি জিনিসের দাম যে গ্রাম পর্যায়ে বাড়ছে তা না, এরাই বেশি বাড়ে। স্বস্তি নেই মাছ বাজারেও। মাঝারি আকারের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত। ক্রেতারা দাম কমার প্রত্যাশা করলেও বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহেই সব ধরনের মাছের দাম বাড়বে আরো এক দফা। একটু বেশি মনে হচ্ছে দাম, কিন্তু সরবরাহ অনেক ভালো। না, এরা তো সবসময় বলে তো দাম কমবে, তো দাম তো এখনো কমে না। দাম তো ওই আগের মতো নেই। এই 2 মাস 3 মাস যাবত মাছের রেট কম ছিল,
যেমন এদের বোয়াল মাছ 600 টাকা কেজি, সামনে আইতেছে এমন 800 টাকা কেজি হয়ে যেতে পারে। স্থির নেই মাংসের বাজারও। কেজিতে প্রায় 70 টাকা বেড়ে এ সপ্তাহে খাসি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। গরু 380 আর কেজিতে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আজিজ সুপার মার্কেটে আয়োজন করা হয়েছে ষষ্ঠ টি শার্ট উৎসব 2016। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ। এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, এই যে আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর আজিজ সুপার মার্কেটে। এখানে 4 দিন ব্যাপী টি শার্ট উৎসব শুরু হয়েছে। এবারের আয়োজন ষষ্ঠবারের মতো। এই আয়োজনে এখানে প্রায় 252টি স্টল দোকান এখানে অংশগ্রহণ করেছে এবং শুধু টি শার্টই নয়, টি শার্টকে প্রাণবন্ত করে তোলার জন্য বসন্তকে উৎসবকে আরও প্রাণবন্ত করার জন্য টি শার্টের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের গেঞ্জি, জামা থেকে শুরু করে ছেলে এবং মেয়ে উভয়ের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের এখানে নিয়ে এসছে এবং সাথে সাথে তারা মনে করছে যে এবারের মেলায় যে পোশাকগুলো তারা নিয়ে এসছেন গতবারের 5 বারের তুলনায় এবারের মেলাটি আরও জাঁকজমকপূর্ণ হবে। যদিও মেলার উদ্বোধন অনুষ্ঠান রয়েছে বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাথে বিভিন্ন অভিনেত্রীরাও থাকবেন এই মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে। সেক্ষেত্রে মেলার যেহেতু এখনও উদ্বোধন হয়নি আনুষ্ঠানিকভাবে, সেক্ষেত্রে এখনও তেমনভাবে দর্শনার্থী কিংবা ক্রেতার সমাগম দেখা যাচ্ছে না। তবে বিক্রেতারা জানিয়েছেন যে আমাকে সেটি হচ্ছে যে যত দিন যত গড়াবে এবং আরেকটি বিষয় যে আজকে ছুটির দিন, এই ছুটির দিন হওয়াতে একটি জুমার নামাজের একটি বিষয় থেকে যায়। সেক্ষেত্রে নামাজের পরে এবং আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই মেলা জাঁকজমকপূর্ণ হবে বলে মনে করছেন বিক্রেতারা। এছাড়া আমি কয়েকজন দর্শনার্থী এবং ক্রেতা যারা এসছেন ইতিমধ্যে তাদের সাথেও কথা বলেছি যে তাদের চাহিদা অনুযায়ী যে তাদের যে কাঙ্ক্ষিত যে পোশাকগুলো তারা চাচ্ছেন এমন পোশাকগুলো তারা পাচ্ছেন এবং সাথে সাথে যে দামের ব্যাপারটি রয়ে যায় সবসময়, সেক্ষেত্রে দামের ব্যাপারটিও তারা বলছেন যে তাদের সাধ্য অনুযায়ী আছে এবং রং বেরঙের যে নানা ধরনের পোশাক, এই পোশাকগুলো জাঁকজমকপূর্ণভাবেই অংশগ্রহণকারীরা তুলে ধরেছেন এবং পোশাকগুলো মার্জিত দাম এবং ক্রেতা যারা এসছেন তাদের কাছেও মনে হচ্ছে যে অনেকটাই তাদের সাধ্যের মধ্যে চলে আসবে। এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু মেলার আয়োজন নয়, এই মেলার মাধ্যমে সাথে সাথে রয়েছে বিভিন্ন আলোচনা এবং লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সাথে থাকছে 4 দিনব্যাপী মেলায় থাকছে লোকজ বাদ্য অনুষ্ঠান এবং সাথে সাথে যে বিষয়টি সচরাচর রাজধানীর ব্যস্ত নগরীতে দেখা যায় না, ব্যস্তময় নগরীর যেহেতু ব্যস্ত মানুষ, এক্ষেত্রে সেই বিষয়টি কেন্দ্র করে এই বসন্ত বরণ যেহেতু আমাদের দেশীয় একটি সংস্কৃতি, এই সংস্কৃতির মাধ্যমে আরেকটি বিষয় নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে লোকজ খাবার। এই লোকজ খাবারের মাধ্যমে গ্রামের সেই বৈচিত্র্যপূর্ণ কিছুটা হলেও দৃশ্য এই ব্যস্তময় শহরের নগরীর মানুষগুলো তারা উপভোগ করতে পারবেন বলে মনে করছেন অংশগ্রহণকারীরা এবং আয়োজক কমিটিরা। সাথে সাথে মেলায় যে বিষয়টি নিয়ে আসা হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে প্রায় আমাদের দেশীয় সংস্কৃতির বিভিন্ন সংস্কৃতি নিয়েই এবং মেলা প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হবে এবং রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই যে আমরা ইতিমধ্যে একটি প্যাভিলিয়নে ঢুকেছি, এখানে দর্শনার্থীরাও আছেন কিছু এবং এখানে তারা দেখছেন আপনার বিভিন্ন পাঞ্জাবি সহ সাইডে রয়েছে বিভিন্ন গেঞ্জি, টি শার্ট যেগুলো রয়েছে, এই টি শার্টগুলো বেশ চমকপ্রদ এবং দর্শনার্থীরা এবং ক্রেতা যারা এসছেন তারাও কিন্তু খুব প্রাণবন্তভাবে এই পোশাকগুলো দেখছেন এবং কেনার জন্য তারা কথা বলছেন। আমাদের বিক্রেতারাও জানিয়েছেন যে তারা যতটুকু
যতটুকু সাধ্য অনুযায়ী তারা ডিসকাউন্ট ছাড় দিয়ে তারা বিক্রির জন্য চেষ্টা করছেন। যদিও মেলা আয়োজক কমিটি পুরো মেলা চত্বরের জন্য যে পোশাকটি ক্রেতারা কিনতে চান তার উপর 20% ছাড় দিয়েছেন। সেক্ষেত্রে যারা ক্রেতারা এসছেন তারাও আমাকে জানিয়েছেন যে তারা খুব সাশ্রয়ী মূল্যেই তাদের পছন্দের পোশাকটি কিনতে পারবেন এবং যে অনুষ্ঠানের কে কেন্দ্র করে তারা এই পোশাকগুলো কিনছেন সেই আয়োজনটাও তাদের সুন্দরভাবে তারা উপভোগ করবেন। সাথে সাথে এই যে আরও জানিয়ে রাখি যে ফ্যাশনের এই উৎকর্ষ সবার মাঝে সবার অন্তরে ছড়িয়ে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু এখানে শুধু ফ্যাশন এর উৎকর্ষ সবার মাঝে ছড়িয়ে দেয় নয়, মূলত বরাবর ষষ্ঠবারের মতো যে মেলা আয়োজন করা হয়েছে এ মেলায় কিন্তু একটি ব্যবসার বড় ধরনের একটি উৎসব কিংবা বড় ধরনের একটি সময় বলে মনে করছেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে তাদের গতবারের 5 বারের তুলনায় এবার তারা মনে করছেন যে মোটামুটি ভালো একটি ব্যবসা হবে তাদের। এবং এছাড়াও যে পোশাকগুলো তারা নিয়ে এসছেন সেগুলো দর্শনার্থীদের জন্য ভালো কিছু মনে করছেন তারা। আমরা মেলার দ্বিতীয় তলায় অবস্থান করছি। মেলাটি 3 তলা জুড়েই মেলাটি 252টি স্টল এখানে অংশ নিয়েছে এবং আমি কথা বলেছি মেলার কর্তৃপক্ষের সাথে। সেক্ষেত্রে আমার এখানে আছেন সদস্য সচিব কামাল হোসেন। আমি তার সাথে কথা বলছি। তিনি আমাকে মেলার সার্বিক অবস্থা জানাচ্ছেন। কামাল হোসেন, এই মেলার সার্বিক অবস্থা একটু আমাদের বলেন যে আপনারা কি করতে যাচ্ছেন। জি, এই মেলা ষষ্ঠবারের মতো এখানে আয়োজন হচ্ছে। ইতিপূর্বে 5মবারও হয়েছে। আমরা নতুনভাবে এই মেলার মধ্যে একটা বৈচিত্র্যের সৃষ্টি করেছি। আগে শুধু বাংলাদেশ টি শার্ট মেলা উৎসব ছিল, এর সাথে এখন দেশীয় পোশাকের সমাহার এখানে উপস্থিত থাকবে। নারী পুরুষের জন্য সব শ্রেণীর মানুষের জন্য এখন পোশাক, শুধু টি শার্টের মেলা নয় এটি। এবার ভিন্ন আয়োজনের সাথে ভিন্ন মাত্রা যোগ করবে। লোকজ খাবার, লোকজ অনুষ্ঠান, দেশীয় গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে আপনি একটা নতুন মাত্রা যোগ করবে এই মেলা। এবং মেলাটা আমাদের চলমান জীবনের ক্যানভাস। আপনারা যেমন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন আমাদের পূজা পার্বণকে, তেমনিভাবে আমরা আমাদের পোশাকের মাধ্যমে আমাদের সেই সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরি। এটাই হলো মেলা আমাদের মূল থিম আর কি, যে এটা হলো মূল থিম। জি, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ কামাল হোসেন। এই যে আমরা কথা বলছিলাম মেলার সদস্য সচিব কামাল হোসেন সাহেবের সাথে, এই ছিল এখন পর্যন্ত মেলার সর্বশেষ তথ্য। জি দর্শক, রাজধানীর রাজীব সুপার মার্কেটে আয়োজন করা হয়েছে ষষ্ঠ টি শার্ট উৎসব 2016। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। যাচ্ছি পরের প্রসঙ্গে। 1 সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়ল স্বর্ণ রূপার। 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 1225 টাকা বেড়ে নির্ধারণ করা হয়েছে 44,965 টাকা, আর রূপার দাম প্রতি ভরিতে বেড়েছে 58 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে। একইভাবে 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম বেড়ে 42,865 এবং 18 ক্যারেটের দাম পড়বে 36,217 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 25,136 টাকায়। আগামী 13 ফেব্রুয়ারি থেকে বাজারে নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। চলতি বছরে নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 2014 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই এসেছে টেক্সটাইল আর তৈরি পোশাক খাতের হাত ধরে। গতকাল রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে ভারতের আদিত্য বিরলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিরলা সেলুলোজ আয়োজিত এক সিম্পোজিয়ামে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর চেয়ে বাংলাদেশ অনেক কম সময়ে পোশাক শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাই দেশের মোট রপ্তানি আয়ের 80% বেশি অর্জিত হওয়া এ খাতের উন্নয়নে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বর্তমান সরকার। বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও প্রচলিত ফাইবারের উন্নত সংস্করণ সংযোজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় সভায়।
দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের 2015 অর্থ বছরের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান মোহাম্মদ আলী। সম্মেলনে গত অর্থ বছরের সার্বিক পারফরমেন্স তুলে ধরেন কোম্পানির সেলস জিএম সাইদুর রহমান। এতে বলা হয় 2015 সালে কোম্পানির 15.5% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2015-16 কোর্সের গ্রাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর সেনানিবাসে আর্মি স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। চলতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর 158 জন, বাংলাদেশ নৌবাহিনীর 23 জন ও বাংলাদেশ বিমান বাহিনীর 20 জন কর্মকর্তা সহ বিশ্বের 23টি দেশের 67 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা আর দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। দর্শক, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতার সবশেষ খবর জানাতে চলে যাব রিপোর্টার রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, জি, আপনি জানেন বাঙালির সমস্ত সংগ্রাম এবং আন্দোলনের নেপথ্যে যে বিষয়টি কাজ করেছে সেটি কিন্তু বাঙালির ভাষা আন্দোলন। আর সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যেই শহীদ মিনার নির্মাণ করেছি, সেই শহীদ মিনার আমাদের জাতির আন্দোলন সংগ্রাম এবং ভবিষ্যতের সকল প্রাপ্তির একটি নিদর্শন হিসেবে কাজ করে এই শহীদ মিনার। আর এই শহীদ মিনার কিন্তু আমাদের সমস্ত আন্দোলনের সংগ্রামের নেপথ্যেই কাজ করে। আর এই শহীদ মিনারকে আপনি জানেন যে এখন ভাষার মাস চলছে, আর কিছুদিন পরেই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আর এই 21শে ফেব্রুয়ারিতে যেন শহীদ মিনারটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য কিন্তু শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন এই শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গ্রিনল্যান্ড টেকনোলজিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কিন্তু সকাল থেকে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তারা এখানে পানি ছিটিয়ে শহীদ মিনারের সমস্ত ময়লা পরিষ্কার করছেন। আর আপনি জানেন যে শহীদ মিনার কিন্তু বছরের অন্যান্য সময়গুলোতে কিন্তু আমরা এই পরিচ্ছন্নতা দেখি না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই শহীদ মিনারের মধ্যে মানুষ জুতো পায়ে উঠে শহীদ মিনারকে কিন্তু অবজ্ঞা লাঞ্ছনার মতো অবস্থার সৃষ্টি হয়। আর এই প্রতিষ্ঠানটি আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু এই কার্যক্রমটি তারা করছে। তারা কিন্তু নিজেদের উদ্যোগেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছে। এখানে সকাল থেকে তারা প্রতিষ্ঠানটির নিজস্ব যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাই কিন্তু এই পরিচ্ছন্নতামূলক অংশগ্রহণ করেছে। আর আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিকী স্যার। তিনি এসে কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযানটি উদ্বোধন করে গেছেন। আর উদ্বোধনের পর থেকেই কিন্তু এখানে পুরো দমে তাদের কার্যক্রমটা চলছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যারা তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন এই পরিচ্ছন্নতামূলক কার্যক্রমের জন্য, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। আর আপনি এখন দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বাইরে যে প্রাঙ্গণের যে খালি জায়গাগুলো আছে, যেখানে সব সময় ময়লা আবর্জনা, গাছের পাতা এগুলো পড়ে থাকে, সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছেন, যাতে 21শে ফেব্রুয়ারির দিনটিতে বাঙালি শত শত সহস্র বাঙালি যেন এখানে এসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারে। তারা কিন্তু সেই উদ্দেশ্যে এই কার্যক্রমটা পরিচালনা করছে। আর আপনি এখন দেখতে পাচ্ছেন যে তারা হলুদ একটি টি শার্ট পরে এই প্রতিষ্ঠানটি কিন্তু তাদের এই কার্যক্রম পরিচালনা করছে। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আর আরেকটা বিষয় তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তাদের এই কার্যক্রম কিন্তু শুধুমাত্র শহীদ মিনারকে কেন্দ্র করেই চলবে না। তারা সামনে ভবিষ্যতে সংসদ ভবন থেকে শুরু করে
সংসদ ভবন থেকে শুরু করে যত স্থাপনাগুলো রয়েছে, বাঙালির যে স্থাপনাগুলো, যে নিদর্শনগুলো। আচ্ছা, আর 21শে ফেব্রুয়ারির যে উৎসমূল জাতীয় চেতনার যে উৎস, এই শহীদ মিনারকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু তারা যে কার্যক্রমটা করছে, এটা কিন্তু এক নিদর্শন হিসেবে কাজ করবে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই কার্যক্রম তারা পুরো জাতির মধ্যে দেখতে চান যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার এই সুন্দর শহীদ মিনারটি যেন সারা বছর বাঙালি দেখতে পায়, সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকে, শহীদ মিনারকে, এই প্রাণের মিনারকে যেন তারা পরিচ্ছন্ন রাখে। এই অঙ্গীকার নিয়েই কিন্তু তারা এই কাজ করতে চান এবং এই অঙ্গীকারে যেন বাংলাদেশের সমস্ত নাগরিক যেন অংশগ্রহণ করে, এটি তাদের চাওয়া, এটি তাদের পাওয়া, এটাই আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দর্শক, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপি। আপনার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না নোট গাইডের রমরমা বাণিজ্য। শিক্ষাবিদরা বলছেন, প্রশিক্ষিত দক্ষ শিক্ষকের অভাবেই বিকল্প বইয়ের সহায়তা নিতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা পদ্ধতির আধুনিকায়ন জরুরি বলেও মতামত দিয়েছেন তারা। অন্যদিকে নিষিদ্ধ গাইড বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ বাপি। গভীর মনোযোগ দিয়ে বইয়ের পাতা উল্টে দেখছে চতুর্থ শ্রেণীর ছাত্র ফাহিম। বাবার সঙ্গে বই কিনতে আসা খুদে এই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে গাইড। একের ভিতর 10 কিংবা তারও অধিক পাঠ্য বইয়ের উত্তর মিলছে একই মলাটে। কখনো আবার পাবলিক পরীক্ষা সহ স্কুলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র হুবহু কমন পড়ছে এসব বই থেকেই। আর তাই শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসব নোট গাইড। বিদ্যালয়ের শিক্ষকরাই গাইড বইয়ের নাম নির্ধারণ করে দেন বলেও অভিযোগ রয়েছে। গাইড বই কিনতে বাধ্য করে, বলে দেয় যে জুপিটার কিনতে হবে, কিনতে বলে কি জননী কিনো, পাঞ্জেরি কিনো। আমাদের 9-এর বার্ষিক পরীক্ষায় হুবহু গাইড বইয়ের প্রশ্ন কমন পড়ছে, তাই আমরা চিন্তা করতেছি যে বই পড়া লাভ কি, গাইড বই পড়লে তো প্রশ্ন কমন পড়তেছে। গাইডে বাড়তি কিছু থাকে যেটা আমরা এসএসসি পরীক্ষার প্রশ্নতে আমাদের পাওয়া যায়। 2008 সালে উচ্চ আদালত গাইড ও নোট বই নিষিদ্ধ করলেও সৃজনশীল সহায়ক গ্রন্থ নামকরণে প্রকাশ্যেই ছাপানো হচ্ছে গাইড বই। এক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতার বিষয়ে প্রশ্ন তুলে নিজেদের পক্ষে সাফাই গাইছে প্রকাশক সমিতি। সৃজনশীল অনুশীলন, এটা গাইড বই বললেন কেন? আর শিক্ষকরা তো সৃজনশীল পদ্ধতি সম্বন্ধে অত ভালো জানে না। আমরা আমাদের বই দিয়ে শিক্ষক এবং ছাত্র উভয়কেই সহযোগিতা করছি। তবে পাঠ্যপুস্তকের বাইরে সহজে পাশ করানোর উদ্দেশ্যে ছাপানো সকল বই নিষিদ্ধ বলে জানান শিক্ষামন্ত্রী। যে নামেই হোক, আমাদের মূল পাঠ্যপুস্তকের বাইরে লাভ করবার জন্য এবং ছেলেমেয়েদের সহজ পথে পাশ করে দেওয়ার জন্য কোনো কিছুই আমরা এলাও করব না। যারা করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সৃজনশীল প্রশ্নপত্র তৈরিতে শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেন এই শিক্ষাবিদ। আমরা যদি সৃজনশীল প্রশ্ন করতে পারি, যে প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আর গাইড বইতে থাকবে না, আর গাইড বইতে যদি না থাকে তাহলে ছেলেমেয়েরা গাইড বই কিনবেও না। কাগজে কলমে নিষিদ্ধ হলেও খোদ রাজধানীতেই এভাবে ছাপানো হচ্ছে গাইড বই। শিক্ষাবিদরা বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে গাইড বইয়ের অভিশাপ থেকে মুক্ত করতে শ্রেণীকক্ষে পূর্ণাঙ্গ পাঠদানের পাশাপাশি এসব বইয়ের মুদ্রণ ও বিপণন বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরাজ শিশুদের জন্য বইমেলার বিশেষ আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, আপনি জানেন যে অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু এই সাপ্তাহিক যে ছুটির দিন, এই ছুটির দিনে মূলত সকাল 11টা থেকে বইমেলা শুরু হয় এবং ছুটির দিন শুক্রবারে এবং শনিবারে এটি শিশু প্রহর হিসেবে ঘোষণা করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। মূলত আজকে এই অমর একুশে গ্রন্থমেলার 12তম দিন। এই 12তম দিনে শিশু প্রহর শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে। ইতিমধ্যে এই মেলাকে কেন্দ্র করে একটি জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে মেলায় এসেছে এবং তারা ঘুরে ফিরে দেখছে, বই নেড়েচেড়ে দেখছে, অনেকে বই কিনছেও। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে দেখাই যে এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ 11টায় বই মেলা শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে কিন্তু প্রচুর শিশু তাদের অভিভাবকদের সাথে, তাদের বাবার সাথে, মায়ের সাথে তারা কিন্তু এই মেলাতে উপস্থিত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা স্টলেই
শিশুদের প্রচুর ভিড় জমে গেছে অল্প সময়ের মধ্যে এবং প্রকাশকরা আশা করছেন যে এই যে 2 ঘন্টা চলবে অর্থাৎ বেলা 1টা পর্যন্ত শিশুদের যে প্রহর চলবে এই 1টা পর্যন্ত আরও বেশি শিশুরা অংশগ্রহণ করবে এবং তারা অংশ নেবে এই মেলাতে। আমি জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু এই 1টা পর্যন্ত মেলা চলবে এবং শিশুরাই সুযোগ পাবে তাদের বই কেনার জন্য, তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের বইটি কিনতে পারে বাবার সাথে থেকে মায়ের সাথে থেকে, সেজন্যই কিন্তু এই শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাহি প্রকাশনী পাশে আছে, পাতাবাহার এবং ছোটদের মেলা, এইসব স্টলগুলোতে প্রচুর ভিড় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানে এবছর এই শিশু প্রহর ঘোষণা করা হয়েছে এবং এইখানে কিন্তু একটি চমৎকার পরিবেশ করা হয়েছে। সিসিমপুর যে কার্টুনটি সেই কার্টুনের সাথে মিল রেখে এখানে একটি চত্বর নাম করা হয়েছে সিসিমপুর বটতলা চত্বর এবং সেখানেই এই শিশুরা মূলত তাদের আড্ডাস্থল হিসাবে পাচ্ছে এবং এখানে শিশুতোষ বিভিন্ন বইয়ের প্রকাশনাও হয়ে থাকে এবছর। এখানে মূল যে মেলাটি বাংলা একাডেমির সেখানে কিন্তু এবছর শিশু প্রহর হিসাবে ঘোষণা করা হয়নি, এই সোহরাওয়ার্দী উদ্যানেই রয়েছে। আমি যদি বলি যে এবছর শিশুদের প্রচুর বইও কিন্তু এই মেলাতে এসছে এবং শিশুদের যে বইগুলো বড়রা লিখেছে তাদের পাশাপাশি কিন্তু ছোটরাও বই লিখেছে, আমরা এমনটা জানতে পেরেছি। আমি জানাতে চাচ্ছি যে আমাদের পাশে রয়েছে অলিন বাশার নামে একটি ছেলে যার বয়স মাত্র 8 বছর। সে কিন্তু ইতিমধ্যে 2টি বই তার কিন্তু প্রকাশিত হয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই অলিন বাশারের বয়স 8 বছর, সে আইডিয়াল স্কুলে পড়ে এবং গত বছরে তার একটি বইমেলা উপলক্ষে বই প্রকাশিত হয়েছিল, এবছরও তার কিন্তু বই প্রকাশ হয়েছে। অর্থাৎ শিশুতোষ যে বইগুলো শিশুরা কিনে থাকে তার পাশাপাশি খুদে লেখক আমাদের মধ্যে আছে। আমি আপনাকে দেখাতে চাই যে অলিন বাশার আমার পাশে আছে, সে কিন্তু তার দুইটা বই, যে 2টা বই গত বছর একটি প্রকাশিত হয়েছিল এবছর একটি বই প্রকাশিত হয়েছে, 2টো বই নিয়েই সে কিন্তু দাঁড়িয়ে আছে আমার পাশে। আমি যদি কথা বলি অলিন বাশারের সাথে, অলিন তোমার 2টো বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, এবছর কি বই প্রকাশিত হয়েছে? ভূতের বই। ভূতের বই। তুমি এই কিভাবে এই লেখালেখি শুরু করলে, কবে থেকে শুরু করলে? অনেকদিন আগে থেকে। কিভাবে এই উৎসাহটা পেলে? কে তোমাকে উৎসাহ দিল লেখালেখি? কেউ না, আমি একাই। ভূত নেই জানি, তবুও ভূতের ভয় পাই, তাই ভূতের নামে উৎসর্গ করেছি। আচ্ছা, তো গত বছর ছিল অন্ধকারে ভূতের ছায়া নামে একটি বই, এবছর অলিন বাশারের ভুতুরে নামে একটি বই প্রকাশিত হয়েছে। আমি যদি বাচ্চাদের সাথে একটু কথা বলি, যারা শিশুরা এসছে, তুমি মেলায় এসেছো, কেমন লাগছে তোমার মেলায়? আমার অনেক ভালো লাগছে মেলায়। ভালো লাগছে। কোনো বই কিনলে? এখনো আমার বই কিনিনি, এখনো পরে কিনবো বই। ওকে, এই শিশুরা মূলত আজকে সকাল থেকে এসে যে পরিবেশটি পাচ্ছে, একটি চমৎকার পরিবেশ পাচ্ছে তারা বই কেনার এবং শিশুতোষ বইগুলো ঘুরে দেখার মতো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই মেলা উপলক্ষে অনেক লেখকরাও কিন্তু মেলায় এসেছে এবং সবচেয়ে যে পছন্দের ব্যাপারটি, এবং আমি উল্লেখ করতে চাই সবার মুখে মুখে যে বিষয়টি এবছর এই অমর একুশে গ্রন্থমেলা, সেটি হচ্ছে বৃহৎ পরিসরে, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় অনেক বড় পরিসরে এই মেলাটি মিলেছে। এই মেলাটি শুরু হয়েছে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় সবার কাছে খুব খুশির বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি, এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে ওনারা বললেন যে গত বছরের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবছর মেলাটি যাতে পরিবেশ সম্মত হয় সেজন্য সার্বিক ব্যবস্থা নিয়েছেন এবং আজকের এই 2 ঘন্টা শিশুদের উপযোগী করে এই মেলাটি রাখার জন্য তারা কিন্তু নিরাপত্তা রেখেছেন। তো আমরা যে কথা সবশেষে বলতে পারি যে এই 2 ঘন্টা শিশুরা মেলায় ঘুরে ঘুরে তাদের পছন্দের বইটি কিনবে, সেরকম একটি পরিবেশ রয়েছে এবং এর পরপরই বেলা 3টা থেকে সবার জন্য উন্মুক্ত হবে আজকের অমর একুশে গ্রন্থমেলা। দর্শক, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার 3য় শিশু প্রহর চলছে আজ, আর শিশুদের জন্য বইমেলার এই বিশেষ আয়োজনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ পূজা উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় চলছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। প্রতি বছরের মতো এবারও মেলায় অংশ নিচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা, আর নিজেদের পছন্দের জিনিসটি কিনতে মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। এদিকে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এস এম রাশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন এক মিলন মেলা। কুষ্টিয়ার খোকসায় এই গ্রামীণ মেলাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। মাঘী অমাবস্যার তিথিতে পাঠা বলি দিয়ে পূজা অর্চনার মধ্য দিয়ে পরদিন 25 মাঘ আয়োজন করা হয় এই মেলার। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। নিজেদের পছন্দের জিনিসটি কিনতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলার দর্শনার্থীরা। আমরা এখানে এসেছি মা যাতে আমাদের মনোবাসনা পূর্ণ করে। শহরে থাকি, বাচ্চারা তো গ্রামে মেলাটা বোঝে না, তাই দেখানোর জন্য ওদের এটা নিয়ে আসা। আমি মেলায় ট্রেন দেখছি, নাগরদোলা দেখছি, আর ট্রেনে 2 বার চড়ছি। নিরাপত্তা তো অবশ্যই 100% হওয়া উচিত, যাতে খোলামেলা ভাবে মেলাটা উপভোগ করতে পারে, আসতে পারে, যাতে কারো ভয় না থাকে। চুড়ি, ফিতা, থালা, বাসন, খেলার সামগ্রী কি নেই এই মেলায়? সাজসজ্জার উপকরণ সহ নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সকালবেলাতে কম বেশি যাই বেশি কিনা, এখন বেশি কিনা বেশি, তারপর রাত্রি তো আরো বেশি হবে। আশা করি আল্লাহর তরফ থেকে আমরা এবার ব্যবসা ভালো করতে পারবো। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। সাদা পোশাকে পুলিশ তারা সেখানে নিয়োজিত আছেন, এছাড়াও গণ্যমান্য ব্যক্তি আছেন, কমিউনিটি পুলিশের সদস্য আছেন, তাদেরকে সবাইকে নিয়েই আমরা সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা সেখানে করেছি। মেলার সঠিক ইতিহাস জানা না থাকলেও পূজারীদের দাবি প্রায় 500 বছর ধরে চলে আসছে কালীবাড়ির এই গ্রামীণ মেলা। মেলাটি চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, কুষ্টিয়া। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। আমাদের যে এখন যে অর্থনীতির যে গতিশীলতা, আমাদের যে এখন যে ফাউন্ডেশন উপরে আমরা আমাদের অর্থনীতি এখন দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে মূল্যায়ন করলে পুঁজিবাজার অনেক নিচে। পুঁজিবাজারকে বাদ দিয়ে কোনো দেশে অর্থনীতি চলতে পারে না। পৃথিবীর কোনো দেশেই পুঁজিবাজার বহির্ভূত তাদের উন্নয়ন ঘটাতে পারে নাই এবং উন্নয়নটা সাস্টেন করাতে পারে নাই। সেন্ট্রাল ব্যাংকের যে রোল সেন্ট্রাল ব্যাংক প্লে করবে, ফাইন্যান্স মিনিস্টার যে রোল ফাইন্যান্স মিনিস্টার প্লে করবে, এবং কমিশনের যে রোল কমিশন প্লে করবে। যদি সবাই সবার জায়গা থেকে যদি তাদের রোলটা প্লে করে, আমি বিশ্বাস করি বাজারটি তার ফান্ডামেন্টালের উপর দাঁড়াতে পারবে। তারা যখন কি দেয়, আমাদের ডিভিডেন্ড দেয়, এটা একটু মনে হয় একটু ব্যতিক্রমী ব্যাপার। কারণ আমাদের ব্যাংকগুলো অবস্থা খুব ভালো নয়, বিশেষ করে বড় বড় ব্যাংকের সমস্যা আছে। সরকারি ব্যাংক আমরা রেখেছি কেন? বহু আগে বলা হতো যে কিছু সরকারি প্রতিষ্ঠান থাকা দরকার। দিস ওয়াজ দ্য ফিলসফি অফ পোস্ট ওয়ার ইউনাইটেড কিংডম, যখন পাবলিক সেক্টর বিকেম প্রেটি প্রিডমিনেন্ট আফটার 1944। তখন ছিল যে এইরকম ধরনের 1-8টা প্রতিষ্ঠান থাকা উচিত আদর্শ প্রতিষ্ঠান হিসাবে। 8টি প্রকল্প আমরা অনুমোদন পেয়েছি। প্রাকৃতিক ব্যয় হচ্ছে 2865। আমাদের মাথাপিছু আয় ছিল 14-15 অর্থবর্ষের জন্য, আগে আমাদের ছিল 1314। এখন সেটা হবে, আপনারা সব জায়গায় ব্যবহার করবেন 1316 ইউএস ডলার। উন্নয়নের যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা উদ্যমুখী এবং আশঙ্কার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি এই বছর গত বছর চাইতে আমরা ভালো করব। আমরা একমত হয়েছি যে আমরা একসাথে কাজ করব এবং তার বড় হবে যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা বিজনেস কাউন্সিল গঠন করব। ইউরোপিয়ান ইউনিয়নের 8টা দেশের দূতাবাস বাংলাদেশে আছে। এই 8টা দেশের দূতাবাস রাষ্ট্র সদস্য থাকবে এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয় আমাদের সরকারের বিভিন্ন সংস্থা সদস্য হয়ে আমরা একটা ব্যবসার সাথে যে সমস্ত মিনিস্ট্রি জড়িত, আমরা সেখানে বিজনেস কাউন্সিল গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে 6.5% জাতীয় প্রবৃদ্ধির কথা বলি, সেটি অতি সহজেই ডাবল ডিজিট অর্থাৎ 10% বেশি হতে পারত যদি আমরা দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমাদের দুর্নীতির কারণে যে কস্ট অফ করাপশন, দুর্নীতির কারণে যে ক্ষতি হয়, সেটা কিন্তু অনেক বেশি, এবং এই যে ক্ষতি হয় সেটির প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। নিবন্ধন বিষয়ে
মোবাইল ফোন অপারেটরদের কিছু গাফিলতি এবং কিছু রিটেইলারদের এই রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টাকা নেওয়ার ব্যাপারগুলো কিন্তু অনেকে কমপ্লেন করেছেন। কেউ যদি ভাবেন বা কোনো মোবাইল ফোন অপারেটর যদি মনে করেন যে এই বিষয়টা আমরা ছাড় দেবো, এটা ভাবার কোনো কারণ নেই। দেখতে চাই যে কোন মোবাইল ফোন অপারেটররা কারা এটাকে হালকাভাবে নিয়েছেন, কাদের দ্বারা গ্রাহক ভোগান্তি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিটিআরসি জরিমানা করবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার উপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মতামত দিয়েছে মার্কিন সিনেট। উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরি করতে প্লুটোনিয়াম উৎপাদন করছে এমন তথ্য প্রকাশের পর বুধবার নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সিনেটে ভোট হয়। পিয়ংইয়ং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে জাপানও। আর গতকালের ঘোষণার পর এরই মধ্যে উত্তর কোরিয়ার সাথে যৌথ শিল্প পার্ক কাইসং বন্ধ করার তোড়জোড় শুরু করেছে সিউল। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপনের আনন্দে বিভোর উত্তর কোরিয়া। যেসব বিজ্ঞানী আর প্রযুক্তিবিদ এই উপগ্রহ তৈরি ও তা কক্ষপথে স্থাপনের সঙ্গে যুক্ত, তারা পিয়ংইয়ং এসে পৌঁছলে বুধবার স্থানীয়রা তাদের সাড়ম্বরে সংবর্ধনা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে এই অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয়। এর কিছুক্ষণ পরে নিজেদের সফলতার জানান দিতে স্যাটেলাইট উৎক্ষেপণের একটি ভিডিও কেআরটিতে প্রচার করা হয়। উত্তর কোরিয়া যখন জোরে সোরে নিজেদের সফলতার জয়গান গাইছে, তখন তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সিনেটে এই বিষয়ে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। এতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। আমরা উত্তর কোরিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আগে যেসব পদক্ষেপ নিয়েছি তার কোনোটিই কাজে আসেনি। জাপান সরকারও ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের। উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পূর্ণ একমত। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে যারা জড়িত ব্যক্তিগতভাবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথ শিল্প প্রকল্প কাইসং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিউল। এই প্রকল্প থেকে যেসব অর্থ আসছে তা উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করছে বলে উল্লেখ করে বুধবারই তা বন্ধের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। ঘোষণার পর এরই মধ্যে প্রকল্প বন্ধের কাজ শুরু হয়ে গেছে। আমরা কাইজং শিল্প কমপ্লেক্সে তহবিল দেওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছি, কারণ আমরা চাই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রুখতে দক্ষিণ কোরিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। বুধবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরীয় প্রতিপক্ষের সাথে মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে বলেন, এমন পদক্ষেপ এ অঞ্চলে কেবল সামরিক প্রতিযোগিতা বাড়াবে, যা কোনোভাবেই মঙ্গলজনক হবে না। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দেশের জ্বালানি খাতের পুনর্গঠনের জন্য ইরানের 20,000 কোটি ডলার বৈদেশিক সাহায্য প্রয়োজন। এ তথ্য নিশ্চিত করে দেশটির জ্বালানি মন্ত্রী বিজান জাঙ্গানেহ জানিয়েছেন, দেশের অভ্যন্তর থেকে এ অর্থের সংস্থান সম্ভব নয় বলেই তেল খাত পুনর্গঠনে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে ইরানকে। এর মধ্যে 13,000 কোটি ডলার ব্যয় হবে জ্বালানি তেল উত্তোলন এবং প্ল্যান্ট স্থাপনের প্রকল্প বাস্তবায়নে। বাকি 7,000 কোটি ডলার খরচ হবে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রি করতে। মন্ত্রী আরও জানিয়েছেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে 1,500 থেকে 2,000 কোটি ডলার সহায়তা পাবে ইরান। 2021 সালের মধ্যে উত্তোলন 47 লাখ ব্যারেলে নেয়ার লক্ষ্য রয়েছে ইরান সরকারের। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বসন্ত বরণে দেশীয় ফ্যাশন হাউসগুলোর পোশাকে লেগেছে হলুদের ছোঁয়া, ফুল বিক্রেতাদেরও থাকছে বাড়তি প্রস্তুতি। মাসব্যাপী অমর 21 গ্রন্থমেলার তৃতীয় শিশু প্রহরাজ, খুদে পাঠকদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। হতাশায় কৃষক, ভারতের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। এবং কুড়িগ্রামে খোলা আকাশের নিচে রাখা হয়েছে হাজার হাজার টন সার, গুণগত মান নষ্ট এবং জমাট বাঁধার আশঙ্কা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা প্রশাসন। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়ের।